সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাত্রা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগার ঝুঁকি বাড়ছে মনে করেন গবেষকরা। পরিকল্পিত বন ব্যবস্থাপনা গড়ার তাগিদ। দেশের ৮ বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, চলবে কয়েকদিন বলছে আবহাওয়া বিভাগ। এবার বিস্তারিত। শুরুতে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনা দায়ী বলে মনে করেন বন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আগুন লাগার পর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়াও দুর্ঘটনা বেড়ে যাওয়ার আরেকটি কারণ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সুন্দরবনে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে আসছে গেল 2 দশক ধরে। আগুন লাগার পরেই গঠিত হয় তদন্ত কমিটি, আসে সুপারিশ, কিন্তু এরপরই সব নিষ্ক্রিয়। দৈনন্দিন নানা ঘটনায় চাপা পড়ে সুন্দরবনের ক্ষত। গত 5ই মে আগুন লাগে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায়। 2 দিনের আগুনে ক্ষতিগ্রস্ত হয় 5.5 একর বনভূমি। চাঁদপাই রেঞ্জে এর আগেও বেশ কয়েকবার আগুন লেগেছে। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলা নদী খননের ফলে যে পলিটা ফেলা হয়েছে, সেই পলিটা নদীর 2 ধারে ফেলে রাখার জন্য আমাদের জোয়ারের পানিটা কিন্তু বনের ভিতরে ঢুকতে পারছে না, এবং এই কারণে সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রজাতিগুলো আছে সে প্রজাতিগুলো ওখানে সময় মতো এবং ঠিকমতো আসতে না পারার কারণে বনের গঠন এবং প্রকৃতির মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানগ্রোভ স্পেসিস না আসার কারণে অন্যান্য প্রজাতিগুলো এখানে আসছে এবং এটা ম্যানগ্রোভের যে প্রকৃতি সেটাকে নষ্ট করেছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে সুন্দরবনের নদ নদী, জলাভূমি ও বৃক্ষরাজির বৈশিষ্ট্য। তাই সুন্দরবনের একই অঞ্চলে বারবার আগুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে, বের করতে হবে প্রকৃত কারণ। ম্যানগ্রোভে আগুন লাগাটা এটা খুব একটা স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিক ঘটনা। জোয়ার ভাটা যেখানে থাকবে সেখানে আসলে আগুন লাগার সেরকম সম্ভাবনা নেই, কিন্তু সুন্দরবনের কিছু কিছু জায়গায় বেশি পরিমাণে পলিমাটি পড়ে যাওয়ার জন্য ল্যান্ডটা রেইজ হয়েছে, এবং বিগত কয়েকদিন আগেই আমরা যে খুব একটা দারুণ তাপদাহর মধ্য দিয়ে যেটা আমরা একটা অতিবাহিত করেছি প্রায় 35 দিন, এই সব কিছু মিলিয়ে আসলে কিন্তু অনেক বেশি লিটার জমেছে, যে লিটারটা কিন্তু আগুন জ্বালানোর জন্য সহায়ক হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায় আগের তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়িত হচ্ছে দাবি বন বিভাগের। বিভিন্ন সময় সুপারিশমালা করেছে, তার মধ্যে একটা ছিল ভরাট হয়ে যাওয়া ভোলা, খড়মা কিংবা আরুয়াবের নদীটা পুনর্খনন। আরেকটা সুপারিশ ছিল যে ওই এলাকায় যাতে লোকালয় সংলগ্ন যেহেতু এলাকা, জনগণ যাতে প্রবেশ খুব সহজে করতে না পারে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা দেওয়ার কথা ছিল। আর একটা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দ্রুত উদ্ঘাটনের জন্য সেখানে কিছু দূর পর পর ওয়াচ টাওয়ারের নির্মাণের একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো কিন্তু সরকার ধারাবাহিকভাবে অ্যাড্রেস করছে। বন বিভাগের তথ্য হিসেবে গেল 22 বছর সুন্দরবনে 25 বার আগুন লেগেছে, যাতে ক্ষতি হয়েছে 100 একর বনভূমির। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আমের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে সদর উপজেলার মহলদার আম্রকাননের বাদল মিয়ার বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। তিনি বলেন, চুয়াডাঙ্গার আম সুস্বাদু হওয়ায় এর কদর রয়েছে বেশ, তাই এর গুণগত মান রক্ষায় আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আম পাড়া শুরু হয়েছে আজ থেকে।
খুলনা সহ দেশের ৮ বিভাগের উপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি কমায় দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। বাতাসে জলীয় বাষ্প অধিক হওয়ায় গরমও অনুভূত হচ্ছে বেশি। আজ ও আগামীকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়ে যাওয়ায় গতকালই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গাতে তীব্র তাপদাহ এবং প্রচন্ড গরমে হাঁসফাঁস একটা অবস্থা। এত তাপে তো কাজ করাই মুশকিল। 10 মিনিট কাজ করলে 20 মিনিট দম খাওয়া লাগতেছে। এইভাবে তো কাজ করা মুশকিল একবারে। তাপপ্রবাহে জনজীবনের প্রভাব নিয়ে সবশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন যশোর প্রতিনিধি রাহুল রায়। যশোরের উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত 3 দিন ব্যবসা গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ আসলে ঘরের বাইরে বেরোতে পারছেন না। যারা জরুরি প্রয়োজনে মাঠে ঘাটে কাজ করছেন বা ঘরের বাইরে বেরোচ্ছেন, রাস্তায় নেমেছেন, তাদের কষ্টের সীমা নেই। আজ বেলা 1টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া থেকে বলা হয়েছে আগামী 4 দিন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং আবহাওয়া তীব্রতা আরও বাড়বে। সবকিছু মিলে জেলায় একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। আমরা খোঁজ খবর নিয়েছি, যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় 13 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই হাসপাতালের শয্যা সংখ্যা 5 হলেও এই মুহূর্তে 32 জন রোগী ডায়রিয়া আক্রান্ত চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহির্বিবাহ গরমজনিত রোগের কারণে মানুষ চিকিৎসা নিয়েছেন। সাতক্ষীরায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগর ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত সংলাপে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের একটি নিরীক্ষা প্রতিবেদন তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। সংলাপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যশোরে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে লামিয়া বেগম নামের এক নারীকে শহরের চৌরাস্তা এলাকার আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, বারবার তাগাদা দিয়েও কোনো চিকিৎসককে পাননি তারা। পরে একজন নার্সের সহায়তায় সন্তানের জন্ম দেন লামিয়া। এনআইসিতে নেয়ার পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়। এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কিশোর কুমার বিশ্বাস বলেন, শিশুটিকে ভেন্টিলেশন সহ সব ধরনের ব্যবস্থা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। যশোরে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মানুসারীদের 3 দিনব্যাপী দেউল পূজা। গতকাল শেষ দিন বিকেলে জেলার অভয়নগরের ফুলের গাতি গ্রামে চড়ক গাছ ঘুরানো হয়। পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরে আগতদের মনোরঞ্জন করেন স্থানীয় সন্ন্যাসীরা। এটি দেখতে জড়ো হন জেলার বিভিন্ন প্রান্তের সব ধর্মের শত শত মানুষ। এর আগে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সিগারেটের নকল ব্যান্ডরোল বা মূসক স্টাম্প তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এতে প্রতিদিন প্রায় 2,67,000 ব্যান্ডরোল ছাপা হতো, যা বাজারজাত করা হতো বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে। এতে গত 1 বছরে 600 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে চক্রটি। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। 10 ও 20 শলাকার সিগারেটের প্যাকেটে লাগানো থাকে এরকম বিশেষ ব্যান্ডরোল। এরকম বলার কারণ এগুলো নকল। রাজস্ব আদায়ে প্রতিটি সিগারেটের প্যাকেটে গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং থেকে সরবরাহ করা ব্যান্ডরোল ব্যবহার করতে হয়। কিন্তু রাজস্ব ফাঁকি দিতে চট্টগ্রামের চান্দগাঁ থানার পাক্কার দোকান এলাকায় একটি কারখানায় তৈরি হচ্ছিল নকল ব্যান্ডরোল। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এই কারখানা থেকে প্রায় 8 লাখ নকল ব্যান্ডরোলও পাওয়া গেছে। আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় 5 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকাল উদ্ধার করেছি। এগুলি বাইরে তৈরি করার কোনো নিয়ম নেই। এগুলা এক ধরনের বলতে পারেন যে টাকা বাইরে ছাপালে যেরকম বিষয়, এটা এরকম। এগুলি তৈরি হওয়ার কথা হচ্ছে গাজীপুরের টাকশালে। সেখানে যে সকল কোম্পানি রয়েছে তারা সরাসরি সেখান থেকে নিয়ে আসবে, কিন্তু তারা এখানে অবৈধভাবে তৈরি করছিল। আমরা আমাদের টিম গিয়ে সেখান থেকে তাদেরকে
ধরেছি এবং সেই জাল স্ট্যাম্প বা ব্যানরুলগুলি উদ্ধার করেছি। গত 1 বছর ধরে এই কারখানায় সিগারেটের প্যাকেটের জন্য নকল ব্যান্ডরোল তৈরি করা হচ্ছিল। এই কাজে জড়িত থাকায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। তারা জানায় নকল ব্যান্ডরোল তৈরির নানা কথা। পুলিশ জানায় জব্দ করা 8 লাখ নকল ব্যান্ডরোল তৈরি করা হয়েছে মাত্র 3 দিনে, যার মাধ্যমে 5 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। সে হিসেবে বছরে রাজস্ব ফাঁকি প্রায় 600 কোটি টাকা। বাৎসরিক যদি আমরা হিসাব করে আমরা দেখেছি যে বছরে প্রায় 600 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি ওরা দিতে পারবে, ওরা যে পরিমাণ জাল স্ট্যাম্প ওরা তৈরি করতে পারবে। এই স্ট্যাম্পগুলি দেশি ব্র্যান্ডের যে সকল সিগারেট রয়েছে সেই সিগারেটের প্যাকেটেও লাগানো থাকে, আবার বিদেশি ব্র্যান্ডের যে সকল জাল সিগারেট বা নকল সিগারেট তৈরি হতো সেই সকল সিগারেটের গায়েও লাগানো থাকে। নকল ব্যান্ডরোল তৈরির মূল হোতা বা কারখানাটির মালিককে আটক করা যায়নি, তবে তাদের ধরতে অভিযান চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। জড়িতদের গ্রেফতার করে এমন অপরাধ ও রাজস্ব ফাঁকি থামানো না গেলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। নো হেলমেট নো ফিউয়েল নীতি বাস্তবায়নের নির্দেশ থাকলেও এ নিয়ে পেট্রোল পাম্প মালিক ও ট্রাফিক পুলিশের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না। খাগড়াছড়িতে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল আরোহী ও চালকের হেলমেট না থাকলে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। অনেক স্থানে হেলমেটবিহীন মোটরসাইকেলে চালক ও আরোহীদের পুলিশ ও সার্জেন্টরা জরিমানাও করেন। তবে দিনাজপুর, হিলি, নোয়াখালী সহ বেশিরভাগ জেলায় নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি। পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালককে জ্বালানি তেল নিতে দেখা যায়। অনেকেই বলছেন তারা নিষেধাজ্ঞার কথা জানেন না। পায়রা বন্দরের নতুন প্রথম টার্মিনালে পরীক্ষামূলকভাবে নোঙর করেছে পণ্যবাহী জাহাজ। গতকাল বিকেলে পানামার পতাকাবাহী এমভি জেইন জাহাজটি 24,000 মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের প্রথম টার্মিনালে ভেড়ানো হয়। এর আগে গেল 10 মে দুবাইয়ের ফুজাইরা বন্দর হতে 50,500 টন পাথর নিয়ে জাহাজটি পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর শুরু হয় পণ্য খালাস কার্যক্রম। এর মাধ্যমে পায়রা বন্দরের একটি সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা হলো বলেন বন্দর কর্তৃপক্ষ। 2 হাত নেই পা দিয়ে লিখেই এসএসসিতে ভালো ফল পেয়েছে জামালপুরের অদম্য মেধাবী সিয়াম। শুধু শারীরিক প্রতিবন্ধকতা নয়, এই সাফল্যের পথে তাকে লড়তে হয়েছে দারিদ্র্যের বিরুদ্ধেও। প্রতিনিধি মাহফুজুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জন্ম নিয়েছিলেন 2টি হাত ছাড়াই, তবে এই প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি জীবন সংগ্রামের পথে। জামালপুরের চাপারকোনা মহেশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সিয়াম। জামালপুর সরিষাবাড়ি উপজেলার ওদানপাড়া গ্রামের দিনমজুর জিন্না মিয়ার ছেলে সিয়াম। হাত না থাকলেও লেখাপড়ার প্রতি তার উৎসাহ আশান্বিত করে মা জোসনা বেগমকে। পাঠাতে শুরু করেন স্কুলে। পা দিয়ে লেখা শেখাতে করতে হয়েছে সীমাহীন কষ্ট। তবে সবকিছুর পরও ছেলের এই সাফল্য সব কষ্ট মুছে দিয়েছে বাবা মার মন থেকে। সিয়ামের মনে করতে আমি পা দিয়ে পেন্সিল দিয়ে কলম দিয়ে এইভাবে লেখাপড়া করাইছি। করা হলো আমি কেজি স্কুলে দিচ্ছি, পাশে বাড়ি কেজি স্কুলে হলো। কেজি স্কুলে আমার একটা বাঁচতে হবো, অনেক সাহায্য করছে। আর আশা যে ভালো একটা কলেজে ভর্তি হবো। ভালো কলেজে ভর্তি করে গেলে আমার টাকা দরকার। বাবারা 2বার স্টুপ করছে, মনে আমার কামাই করার মনে কোনো পথ নাই। মানবিক বিভাগ থেকে এবার জিপিএ 3.83 পেয়ে উত্তীর্ণ হয়েছে সিয়াম। শুধু লেখাপড়া নয়, ক্রিকেট খেলা, সাঁতার কাটাতেও পারদর্শী। মোবাইল ফোন এবং কম্পিউটার চালানো সহ সব কাজই দক্ষতার সঙ্গে করে যাচ্ছে সিয়াম। ছোট্ট খণ্ডিত হাতের সহায়তায় প্রতিদিনের প্রায় সব কাজই করে যাচ্ছে সে। পা দিয়ে টিউবওয়েল চেপে পানি তুলে গোসল, চামচ ধরে ভাত মাখিয়ে খাওয়া দাওয়া, স্বাবলম্বী এক তরুণীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও। আমি ছোট থেকে পাতে লেখাপড়া করতেছি, তো আজ পর্যন্ত আমাকে কেউ খোঁজখবর নেয় নাই। আজ যখন আমি এসেছি, পাস করেছি পাতে লিখে, সবাই আমাকে এখন খোঁজখবর নিতেছে, সবাই আমাকে ভাইরাল করতেছে। তো ভাইরাল করে আমার কোনো লাভ নাই, আমি এখন পর্যন্ত কোনো সাহায্য বানাই। আমি এমনি খেলাধুলা সবই করতে পারি, তারপরে কম্পিউটার চালাতে পারি, এমনি আমি যাবতীয় সব করতে পারি। যদি আমাকে একটা কম্পিউটার দেওয়া হয় সেটাও আমি করতে পারবো। তার প্রতিভার বিকাশে সরকারি সহ বিত্তবানদের সহায়তার দাবি প্রতিবেশী ও শিক্ষকদের। অফিস প্রোগ্রামের
এক্সেল, MS ওয়ার্ড বিভিন্ন প্রোগ্রামে সে কাজ শিখছে, মাউস পরিচালনা করে পা দিয়ে, আর মাত্র একটি আঙ্গুল দিয়ে সে বাংলা এবং ইংরেজি সবই লিখতে পারে। আমি ওনার যদি সরকার ঊর্ধ্বতন মহল প্রচেষ্টায় তাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার যদি প্রদান করেন তাহলে ও আরও আগায় যাইতে পারবে। সবাই তার প্রশংসা করছে কিন্তু তার পাশে কেউ দাঁড়ায় নাই। আমি তার শুভকামনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাহলে তার একাদশ শ্রেণীতে ভর্তি থেকে শুরু করে তার SSC পরীক্ষার পর্যন্ত তার সকল পাওনা আমি মৌকুব করে দিব। দারিদ্রতা কিংবা প্রতিবন্ধকতা কিছুই থামাতে পারেনি অদম্য সিয়ামের স্বপ্ন দেখা এবং সেই পথে তার এগিয়ে চলাকে। পড়াশোনা শেষে সরকারি চাকরি করে মা বাবার মুখে হাসি ফোটাতে চায় সে। সিয়ামের এ সাফল্য অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মাছরাঙা নিউজ ডেস্ক। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রভাব। দিন রাত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে প্রার্থীদের। কোথাও কোথাও কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আমেজ ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলায়। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। বাড়িঘর কিংবা দোকানে লিফলেট বিতরণ করছেন উঠান বৈঠক ও পথসভা। 10 বছর আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। গ্রামে গঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল। আমি আশা রাখি আগামী টার্মে যদি আবার হইতে পারি তাহলে এই টিউবওয়েলের চাহিদাটা আমি সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো। এই উপজেলায় ইতিমধ্যে আমরা জনগণের জন্য অনেক কাজ করেছি। যে কাজগুলো বাকি রয়েছে আমাদের সেই কাজগুলো আমরা হাত দেব। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা। সরকার আমার একটাই দাবি, আমাদের সুস্থ নির্বাচন হতে দেয়। আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমাদের আইনশৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক। আমরা আশা করছি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচার চলছে গাইবান্ধা সদরে। আমি আমার এলাকা থেকে শুরু করে আমি 13টি ইউনিয়নের মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। মানুষের অভূতপূর্ব সাড়া আমি লক্ষ্য করছি। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রাজের পক্ষে গণসংযোগ করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের কন্যা কান্তারা কে খান। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই নির্বাচনে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ ফারুক খান। আমি ফারুক খানের দৃষ্টিও আকর্ষণ করছি। উন্নত একটা মুকসুদপুর, উন্নত একটা কাশিয়ানি আমরা আগামী দিনে আমাদের এই এলাকার জনগণকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী 21 মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ভোলা থেকে উপজেলা নির্বাচনের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি হামিদুর রহমান হাসিব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলত খান এবং বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দিন রাত তার বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক এবং পথসভা ব্যস্ত সময় পার করছেন। তবে প্রতীক পাওয়ার পরে ভোলা সদর উপজেলার এলিশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই দলের মধ্যে হামলা, ভাঙচুর, মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় আনারস প্রতীক এবং মোটরসাইকেল প্রতীকের পক্ষ থেকে পাল্টাপাল্টি দুটি মামলাও হয়েছে। এই ঘটনায় নির্বাচনকে নিয়ে এক ধরনের সংখ্যার কথা জানিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। বেলা 11:30টায় মিছিল সহকারে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া বাসস্ট্যান্ডে জড়ো হন আন্দোলনকারীরা। পরে ঢাকা খুলনা মহাসড়কের ওই স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন তারা। দুপুর 1টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি
হয়। আসামিদের গ্রেফতার করা না হলে আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ফরিদপুর মেডিকেল হাসপাতালের স্টোর রুমে রহস্যজনক আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকাল 8:30টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে ও তা দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। এতে আতঙ্কিত রোগী ও স্বজনরা বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ নিয়ে 1 মাসে 3 বার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিকে লালমনিরহাটের কালীগঞ্জের তুষ ভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25টি দোকান পুড়ে গেছে। চুয়াডাঙ্গার জীবননগরের কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের 2500 উপজেলায় পুলিশের উপর হামলা ও নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের আদালত গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বেলা 11:30টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রিজন ভ্যানে করে গিয়াস উদ্দিনকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। রংপুরের হিমাগারগুলিতে হঠাৎ আলু সংরক্ষণের ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এ নিয়ে দুপুরে নগরীর মাহিগঞ্জে সংবাদ সম্মেলন করে জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। এতে সংগঠনের নেতারা অভিযোগ করেন, অন্যান্য জেলায় হিমাগারগুলিতে 60 কেজি ওজনের আলুর বস্তা প্রতি ভাড়া 180 থেকে 220 টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে 385 টাকা। এজন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করেন বক্তারা। লোকসানের আশঙ্কায় অবিলম্বে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন তারা। রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পাবনায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা। সকালে লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরির সহসভাপতি রবিউল ইসলাম রবি, মহাসচিব আব্দুল মতিন খান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা খানম। শনিবার বিকেলে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগার ঝুঁকি বাড়ছে, মনে করেন গবেষকরা। পরিকল্পিত বন ব্যবস্থাপনা গড়ার তাগিদ। দেশের 8 বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, চলবে কয়েকদিন বলছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রামে সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরির কারখানার সন্ধান, আটক 5। বছরে 600 কোটি টাকার রাজস্ব ফাঁকি বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।